নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। 15 দিন আগে এবং সর্বোচ্চ 1 মাস আগে পরপর আমরা বেশ কয়েকটা ভিডিও করেছিলাম। তখন বলেছিলাম পুজোটা শেষ হতে দিন, বিজয়া দশমী শেষ হতে দিন, বহু অসুর বধ হবে। আমরা পৌরাণিক অসুরের কথা বলছি না, আমরা বলছি বর্তমানে শাসক দলের বেশ কয়েকজন অসুরের কথা, যারা জনগণকে লুটে পুটে খেয়েছেন বলে অভিযোগ। এমনই অসুর বধ হবে একের পর এক। তখন আপনারা অনেকে বিশ্বাস করেননি, বেশিরভাগ মানুষ, আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা বিশ্বাস করেছিলেন। কিন্তু অনেকে তো আছেন যারা ভাবেন অল্প বয়সী ছেলে কি বলে দিল, কি যায় আসে, কি মিলছে। তো এবার কটা দিন হয়েছে বিজয়া দশমী হচ্ছে, ইডি সিবিআই রেড শুরু হলো। তো ব্যাপারটা হচ্ছে, আমি ইডি সিবিআই রেডকে সমর্থন বা এর বিরোধিতা কোনোটাই করছি না, যেটা হবে সাংবাদিক হিসেবে বলাটা আমার কর্তব্য। কিন্তু আজকের বিষয় ইডি সিবিআই এর রেড নিয়ে নয়, কে ধরা পড়বেন কি না পড়বেন সেসব আমরা জানি, আগাম জানি, কিন্তু সেটা নিয়ে কচকাচানি করতে আসেনি। গতকাল আমরা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম পালিয়েও কুল পাবেন না মাননীয়া। বিজেপি, আপনারা যারা বলেন বিজেপি তৃণমূলে সেটিং আছে, তারা আর কয়েকদিনের মধ্যেই টের পাবেন যে সেটিং ফেটিং সিপিএম এর একটা, সিপিএম তো নিজেদের ওদের একটা ফিশ ফ্রাই জোট আছে, আপনারা জানেন তো মোহাম্মদ সেলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কতটা দরদি। তো সেসব বিষয়ে যারা প্রভাবিত করার চেষ্টা করছেন তারা ভুলে যান সেসব কথা। এবার আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য একেবারে বদ্ধপরিকর। তার জন্য অনেক ফন্দি ফিকির তারা আটবে। রাজনৈতিক দল, রাজনীতি করা তাদের কাজ। শুরুটা হচ্ছে উত্তরবঙ্গ দিয়ে। আপনারা সকলেই জানেন উত্তরবঙ্গ বিজেপির হচ্ছে শক্ত ঘাঁটি। আপনারা বলতে পারেন যে 50টা আসন তো তৃণমূলের পকেটে, যেগুলো সংখ্যালঘু আসন, যেখানে মুসলিম জনসংখ্যা 40%, 50% কিংবা তারও বেশি, এমন 50টা আসন মমতা বন্দ্যোপাধ্যায় তো জিততে গেলে তো 150টা আসন লাগে, তার মধ্যে 50টা আসন পকেটে নিয়ে তিনি ময়দানে নামেন। ওই যে সংখ্যালঘু ভোট 30% যেটা বলা হয়। তাহলে বিজেপি কিভাবে ক্ষমতায় আসবে? আবারও বলি, 294টার মধ্যে সত্যি জেতার জন্য 148 মানে প্রায় 150টা আসনই লাগে। তো মমতার কাছে যেমন 50টা মুসলিম আসন রয়েছে, বিজেপির কাছেও তেমন প্রায় 50টা উত্তরবঙ্গের আসন রয়েছে। উত্তরবঙ্গ 54টা আসন রয়েছে। 2021 বিজেপি ক্ষমতায় আসতে পারেনি, তখনও কটা আসন পেয়েছিল এখানে? প্রায় 30টা আসন। অঙ্ক বলছে 2021-এ বিজেপি 40টা আসন পাবে, তারা আশা করেছিল, কিন্তু পেয়েছে 30। কেন? সাংগঠনিক দুর্বলতা ছিল। এই কথাও আপনারা সকলেই মানবেন। 2021-এর থেকে আজকে বিজেপির যে সাংগঠনিক কাঠামো ছিল সেটা তুলনামূলক অনেক শক্তিশালী। এ রাজ্যে বিজেপি 2014-র পর ঠিকঠাক করে ক্যাম্পেইন শুরু করেছে। তার আগে বিজেপির একটা পার্টি অফিস ছিল, নামগাবাস্তেই ছিল, লোকজনও হতো না সেখানে, এটা আমরা সকলেই জানি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পার্টি, কিন্তু বঙ্গেই তেমন বিজেপি কোনোদিনও দাঁত ফোটাতে পারেনি, কারণ বিজেপির প্রধান শত্রু বা মতাদর্শগত শত্রু হচ্ছে কিন্তু বামপন্থীরা, সিপিআইএম বলতে পারি আমরা। সিপিআইএম আমলে বিজেপিকে বাড়তে দেওয়া হয়নি। কংগ্রেসকে ছাড় দেওয়া হলেও আরএসএস বিজেপিকে কোনোদিন বাম আমলে ছাড় দেওয়া হয়নি, ফলে ব্যাপক প্রতিকূলতা ছিল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, সিপিএম কার্যত ধূলিসাৎ হয়ে গেল। এই বিরোধী জায়গাটা 2011 সালের পর থেকে 2014 অব্দি টিম টিম করেই বিজেপি বেড়েছিল, চেষ্টা করেছিল, সাফল্য পায়নি। কিন্তু 2014-র পর থেকে বিজেপি ব্যাপকভাবে ময়দানে নেমেছে। তারপর 2019-এ যে সাফল্য প্রথমবার এলো, সেখান থেকে বিজেপি মনে করলো যে এই রাজ্যে আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি, যেখানে এই রাজনৈতিক দলটার প্রতিষ্ঠা হয়েছিল, যে মানুষটার হাত ধরে, সেই জায়গায় তারা ক্ষমতায় আসতে পারে। এবার 2019-এও উত্তরবঙ্গ কিন্তু বিজেপিকে একটা বড় ভোট দিয়েছিল, ভোট ব্যাংক তৈরি করেছিল। এখানে এবারও বিজেপি মনে করছে এখানে 40 থেকে 48টা আসন আসতে পারে, 40টা আসন কনফার্ম আসবে, এটা কিন্তু তারা মনে করছে। অর্থাৎ জিততে গেলে আর কটা দরকার আসন? 108। এখানেও বেশ কয়েকটা জেলা আছে, যেমন পূর্ব মেদিনীপুর, বিজেপি ভালো ফল করবে।
পুরুলিয়া একটু ব্যাকফুটে ছিল, কিন্তু আবার সেখানে একটা পরিবেশ তৈরি হয়েছে যে বিজেপি সেখানে ভালো আসন পাবে। যেখানে সব থেকে খারাপ ফল করার কথা ছিল বা করেছে, 2024-ও ভালো ফল হয়নি, উত্তর 24 পরগনা, বনগাঁ মহকুমার বাইরে বিজেপির ভালো ফল নেই, কিন্তু সেখানেও এবার বনগাঁ মহকুমা তো বটেই, ব্যারাকপুর, দমদম বা শহরতলি অঞ্চল, এমনকি বারাসাত মহকুমারও বেশ কয়েকটা আসন বিজেপি কিন্তু পাবে। সেই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। বিজেপির সমস্যাটা উত্তরবঙ্গে কোথায় জানেন? এই দুই দিনাজপুর রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, এখানকার যে কটা সংখ্যালঘু জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় খাতায় কলমে বলা হচ্ছে যে বিজেপি নাকি একটু সমস্যায় পড়তে পারে। কিন্তু এটাই বিজেপির প্লাস পয়েন্ট, যেখানে মুসলিম ভোট যত বেশি হবে সেখানে কিন্তু হিন্দুরা এককাট্টাভাবে বিজেপিকে ভোট দেবে, বরং যেখানে মুসলিম নেই সেখানে হিন্দু ভোট ভাগাভাগি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। এই নড়বি চড়বি না, এখানে এখানে বস, এখানে বস, বস, অসুবিধা হয়, বসলে নড়বি না। ও দেখ বসে আছে, নড়ে না, কিন্তু সামনে নড়লে অসুবিধা হয়। যে ক্রিকেট খেলে দেখবি ওখানে সামনে পুরো ব্ল্যাক থাকে। স্বাভাবিকভাবেই আপনারা যেমন দেখুন উত্তর 24 পরগনা বা কলকাতা, এখানে বেশ কয়েকটা আসন বাদ দিলে বেশিরভাগ আসনগুলোতে মুসলিম ভোট কিন্তু নগণ্য, মানে এমন কোনো সংখ্যা নেই যেটা ভোটে প্রভাব ফেলতে পারবে। তো সেই সমস্ত জায়গাগুলোতে হিন্দু ভোট কিন্তু স্প্লিট হয়। যদিও মালদা, মুর্শিদাবাদ, মোথাবাড়ির ঘটনার পর এবং এবছর সরস্বতী পুজোয় যেমনটা হলো, এই সমস্ত ঘটনার পর এবং বাংলাদেশের ঘটনা, বাংলাদেশে যেভাবে তক্তাপলট হলো, তারপরে হিন্দুর নির্যাতন হলো, এসবের পর এবার কিন্তু হিন্দুরা ভাবতে শুরু করে দিয়েছে যে পশ্চিমবঙ্গে আর কতদিন, মানে পূর্ববঙ্গ থেকে বাপ ঠাকুরদা এসছে, এখানে থাকতে পারবো? তো এমন একটা আশঙ্কা তৈরি হচ্ছে যা একেবারেই অমূলক নয়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপির ভোট 2-3% বাড়লেই তো একদম গেম ইজ ফিনিশ, গেম উইল বি ওভার। এবং সেই জায়গাতেই বিজেপি যথেষ্ট চেষ্টা করছে। তারপর এসআইআর ফেসআইআর নিয়ে তো যা হচ্ছে সেটা আপনারা জানেন, গতকালকের ভিডিওতে আমি এটা একেবারে ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে যখন এই ভিডিওটা তৈরি করছি তখন শুভেন্দু অধিকারী কয়েক ঘন্টা হয়েছে ইলেকশন কমিশনে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য আপনারা শুনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করে বসেছেন। সংবিধান স্বীকৃত সংস্থা, যেই সংস্থা সঠিকভাবে ভোট 2011 সালে না করালে তিনি ক্ষমতায় আসতে পারতেন না, সেই ইলেকশন কমিশন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্ষুশূল। কারণ ইলেকশন কমিশন ফেয়ার ভাবে ভোট করাতে চাইছে, আর ফেয়ার ভাবে ভোট করাতে গেলেই তো ডিসিজড ভোটার, মরা মানুষের ভোট আর শাসক দলের পকেটে যাবে না। ডাবল এন্ট্রি ভোট, দু জায়গায় যে ভোটগুলো রয়েছে সেগুলো তো কারা ম্যানেজ করে সেটা তো আপনারা সকলেই জানেন। সেই ডাবল এন্ট্রি ভোট, ডিসিজড ভোট, যারা ভোট দিতে যায় না, পরিযায়ী শ্রমিক আছে, বাইরে থাকে, তাদের ভোট যেভাবে ম্যানিপুলেট করা হয় সেগুলো তো বন্ধ হয়ে যাবে। আর এসআইআর এর লক্ষ্যই তো এগুলো, এই ম্যানিপুলেশনগুলো বন্ধ করা। ভাবতে অবাক লাগে, যিনি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 90-এর দশকে তিনি আন্দোলন করেছিলেন। এই যে 21শে জুলাইয়ের আন্দোলন, কিসের আন্দোলন ছিল? এই 21শে জুলাইয়ের আন্দোলন ছিল এপিক কার্ডের আন্দোলন। সেই সময় চিরকুট দিয়ে, বামেদের সময় যেমন চিরকুটে চাকরি হতো, ভোটটাও হতো চিরকুটে। এখন আপনাদের কাছে বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে স্লিপটা দিয়ে দেওয়া হয়, এই স্লিপ দিয়ে তখন ভোট হতো। এপিক কার্ড বা বর্তমানে যে ভোটার কার্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদেরকে দিয়ে রেখেছে, তেমন কোনো কার্ড ভারতবর্ষে কোথাও ছিল না। আর এখানেই আপত্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি চেয়েছিলেন যে একটা ভোটার কার্ড যদি হয় তাহলে সঠিক ভোটার কারা সেটা বোঝা যাবে, না হলে রাজনৈতিক দলগুলো যাকে খুশি তাকে এই ভোটার তালিকায় নিয়ে আসছে, ইনক্লুড করে দিচ্ছে। এই বামেরাই তো রোহিঙ্গা, বাংলাদেশি, মুসলিম এবং অন্যান্য বাইরে থেকে বহিরাগত ভোটারদের ঢুকিয়ে রাখতো ভোটার তালিকায়, এবং যেখানে যত লিড নেওয়ার দরকার হতো সেভাবে লিড নিত যথেচ্ছভাবে। এই যে আমাদের পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায়, রেল লাইনের ধারে এই যে বস্তিগুলো দেখেছেন আপনারা, সেখানে সকলেই খারাপ নন আমরা বলছি, কিন্তু সেখানে তো এই সমস্ত জায়গায় তো বহু মানুষ বাইরে থেকে এসে হঠাৎ করে লুকিয়ে থাকেন। এই ঝুপড়ি বিভিন্ন জায়গায় তো বহিরাগত ভোটাররা, বহিরাগত মানুষরা থাকেন।
যারা ভোটার কার্ডের যোগ্য নন তেমন মানুষরা থাকেন, আজও থাকেন, এবং ওই রোগটা বামফ্রন্টের তৈরি করা। এবং এর বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ে আন্দোলন করেছিলেন, বহু প্রাণ ঝরেছিল। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছেন। কেন? বামেদের তো সেরা ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের যত রোগ মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে আরো বেশি করে বহন করছেন। তার মধ্যে একটা হচ্ছে সায়েন্টিফিক রিগিং, ডিসিজড ভোট, যে মানুষগুলো আর বেঁচে নেই তার ভোট কেটে দেওয়া দরকার। বারংবার পরিবার থেকে বলা হয় কেটে দিতে, কাটা হয় না। ডাবল এন্ট্রি ভোট, এক মানুষ এখান থেকে নাম কাটিয়ে আরেক জায়গায় চলে গেছেন, তিনি তো চলে গেছেন, তিনি সেখানে ভোটার তালিকার নামও তুলে নিয়েছেন, কিন্তু পূর্বতন জায়গায় যেখানে তার নাম ছিল সে নাম বাদ যায়নি। এইগুলো ম্যানিপুলেট কে করে আমরা সকলেই জানি। আর বাকি রইল ডাবল এন্ট্রির পরেও যে সমস্ত রোহিঙ্গা, পাকিস্তানি, বাংলাদেশি মুসলিম, অবৈধ ভোটার, অন্য রাজ্যের ভোটার, তাদের এখানে ভোট অধিকার হওয়ার কথা নয়, তাদেরও তিনি পাইয়ে দিচ্ছেন। তিনি জানেন যে এই ব্যক্তির অন্য রাজ্যেও ভোট আছে, আবার এখানেও রয়েছে। আবার তিনি নিজে সর্বপ্রথম যখন এই ভোটিংয়ের ইস্যুটা তৈরি হলো, তিনি তো সবার প্রথমে চিৎকার করেছিলেন যে বিভিন্ন জায়গায় ডাবল এন্ট্রি ভোট রয়েছে, ভোট চুরির অভিযোগ তিনিই তুলেছিলেন। এবং তিনি ভোট চুরির অভিযোগ আনার পরেই ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেয় যে এসআইআর করতে হবে সারা ভারতবর্ষ জুড়ে। এই যে ডাবল এন্ট্রির যে গল্পটা বলা হচ্ছে, ডাবল এন্ট্রির গল্পটা বন্ধ করতে হবে। একই নাম্বার, এপিক কার্ডের নাম্বার দুই রাজ্যে একই এপিক কার্ডের নাম্বার রয়েছে। যেমন ধরুন আহমেদাবাদের ব্যক্তির যে এপিক কার্ডের নাম্বার, সেটা আবার এখানে একই ব্যক্তির অন্য ব্যক্তির এপিক কার্ডে একই নাম্বার রয়েছে। এতে সমস্যা কিছু নয়, উনি এখানে এসে ভোট দিতে পারবেন না, কারণ শুধুমাত্র এপিক কার্ড নাম্বার এক হলেই যে অন্য জায়গায় ভোট দেওয়া যায় এমনটা তো নয়। আপনার সেই বুথের নাম্বার হতে হবে, পার্টের নাম্বার হতে হবে, ওখানকার বাসিন্দা হতে হবে, এরকম অনেক ব্যাপার রয়েছে। তা সত্ত্বেও ইলেকশন কমিশন চেয়েছে যে কোনো রকম অস্বচ্ছতা থাকবে না। ডাবল এন্ট্রি থাকবে কেন? নাম্বারিং করতে অসুবিধে কোথায়? এই সমস্যাটা হয়, তার কারণ হচ্ছে আগে তো ম্যানুয়াল ভাবে সমস্তটা কিছু হতো, ফলে একটা সিরিজ তৈরি করে দেওয়া হতো, সেই সিরিজের নাম্বার সেখানে রইলো। এবার অন্য রাজ্যের সঙ্গে তো কম্পিউটারের কানেকশন ছিল না তখন, তার ফলে এই সমস্ত সমস্যাগুলো হয়েছিল। কিন্তু ইলেকশন কমিশন এখন চাইছে একদম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, কোনো রকমের সমস্যা রাখা যাবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সমস্যা না থাকলে আবার বড় সমস্যা তৈরি হয়েছে। তিনি জানেন এই ডাবল এন্ট্রি ভোট, ডিসিজড ভোট, এক কথায় যদি আমরা পাতি বাংলায় বলি, জাল ভোট। জাল ভোট যদি না থাকে তাহলে দিদিমণির দলের যারা রাঘব বোয়ালরা রয়েছেন তাদের তো বড়ই অসুবিধে। আর এর জন্যই সরাসরি ইলেকশন কমিশনকে হুমকি দিচ্ছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন রাজ্যে দাঙ্গা হতে পারে, কেস হতে পারে। এবার দাঙ্গার ব্যাপারটা তো আমি বুঝে গেলাম যে তিনি নির্বাচন কমিশনকে হয়তো ভয় দেখাচ্ছেন, কারণ নির্বাচন কমিশনের হাতে চলে যাবে মডেল কোড অফ কন্ডাক্ট থাকলে, বা তিনি হয়তো বিজেপিকে ভয় দেখাতে চাইছেন, বা হয়তো তিনি কেন্দ্র সরকারকে ভয় দেখাতে চাইছেন। কিছুদিন আগেই তো তার দলের ছোট ভাইয়েরা, দুষ্টু ছেলেরা দিদিমণির ভাষায়, মালতী লাভা রায় এবং মনোজ কুমার ওরাও, ডক্টর শঙ্কর ঘোষ এবং একজন সাংসদ খগেন মুর্মু তাকে আক্রান্ত করলো। দিদির ছোট ভাইয়েরা গেলেন আক্রান্ত করতে, আর দিদিমণি চলে গেলেন দেখতে। বাংলা একটা প্রবাদ আছে, জুতো মেরে গরু দান। আপনারা মিল পাচ্ছেন নাকি এর সঙ্গে? এমত অবস্থায় দাঁড়িয়ে যদি তিনি এসআইআর এর সহযোগিতা না করেন তাহলে সমস্যাটা কোথায় হবে? এসআইআর এর সহযোগিতা না করলে 3 মাসের মধ্যে ভোটার তালিকা তৈরি করতে হবে। জানুয়ারির মধ্যে যদি ভোটার তালিকা তৈরি না হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো মেয়াদ হচ্ছে মাত্র মে মাস অবধি। মে মাস পেরোলেই সরকারটা চলে যাবে কার কন্ট্রোলে? যিনি তখন রাজ্যপাল থাকবেন। যদি সিবি আনন্দ বোস থাকেন ভালো কথা, বা উনি না থাকলে অন্য কেউ আসলে তার হাতে রাজ্যটা চলে যাবে। মেঘ না চাইতেই বৃষ্টি, ঠিক সেরকমই ব্যাপারটা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ ফুরলেই 355 হয়ে যাবে, যেটা বিজেপি কর্মীরা চাইছে। যদিও সেন্ট্রাল বিজেপি এই 355, 356 ওই কলকবজায় ঢুকতে চায় না। তার কারণ তারা চায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাধ্যমে এসআইআর করে দিলেই তো 40 লক্ষ 50 লক্ষ যদি বাদ চলে যায় সুস্থভাবে, যেটা অলরেডি রয়েছে। কারণ বিহারে আপনারা দেখুন, বিহারে তো অনুপ্রবেশের সমস্যাটা বাংলার মতন এত বড় সমস্যা নয়, কিন্তু সেখানেও প্রায় 50 লক্ষ নাম বাদ গেছে।
তাহলে বাংলায় যেখানে অনুপ্রবেশের সমস্যা আছে সেখানে ডিসিজড, ডাবল এন্ট্রি, ফেক এন্ট্রি এবং এই অনুপ্রবেশকারী বহিরাগত অবৈধ বাংলাদেশি যারা আছে, মুসলিম রোহিঙ্গা যারা আছেন, বাংলাদেশি মুসলিমের কথা বলছি, ভারতীয় মুসলিম নন, কারণ তারা হচ্ছেন আমাদের যতটা আমরা এখানকার নাগরিকের সুবিধা ভোগ করি বা আমাদের যতটা অধিকার আছে তাদেরও ততটা অধিকার আছে। এ দেশ সেকুলার দেশ, এ কথা তো আমাদের বললে চলবে না আজকের দিন অবধি। তো সে জায়গায় দাঁড়িয়ে ক্ষতি টাকার মুখ্যমন্ত্রী কি বুঝতে পারছেন যে যত হুমকি দেবেন, যত ধমক দেবেন বা যত এরকম আপনি ডোজ দেবেন, তত কিন্তু সেন্সিটিভ বুথের সংখ্যা বাড়বে, তত কিন্তু নির্বাচন কমিশন আরও বেশি ক্ষমতা প্রয়োগ করবে, তত বেশি পুলিশের হাত থেকে গোটা বিষয়টা চলে যাবে। পুলিশের বিষয়টা পরে আসছি, কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা লিঙ্ক রয়েছে। এতে ততটাই বিরোধীদের লাভ হবে সুস্থভাবে নির্বাচন হলে, এবং ততটাই ক্ষতি হবে দিদিমণির দলের, কারণ ততটাই তার রিগিং করতে অসুবিধা হবে। এবার পুলিশের ব্যাপারটায় আসে। পুলিশ এবং ব্যবসায়ী এরা সবার আগে বুঝতে পারেন মানুষের পালস, যে এবার কে ক্ষমতায় থাকতে চলেছে, কে ক্ষমতায় যেতে চলেছে। শোনা যাচ্ছে প্রশাসনতন্ত্র পুরোটাই ইলেকশন কমিশনের সঙ্গে সহযোগিতা করছে, আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই মেনে নিতে পারছেন না, এমনটাই রাজনৈতিক মহলে কানাঘুষো চলছে। যার ফলে কি হয়েছে, তিনি এখন ছটপট করছেন, তার রাতের ঘুম উড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তিনি খুব টেনশনে আছেন, আর এই টেনশনটা দিচ্ছে একমাত্র ইলেকশন কমিশন আপাতত। আরো টেনশনের অনেক কারণ আছে, শুভেন্দু অধিকারী বড় টেনশনের কারণ। যেভাবে নাছোড়বান্দার মতন তিনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ইলেকশন কমিশন থেকে অন্যান্য কমিশন সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, তিনি আর নার্ভ ধরে রাখতে পারছেন না মাননীয়, যার ফলে ভুলভাল বকে চলেছেন, যার ফলে নিজের দলেরই ক্ষতিটা হচ্ছে। এবার যত দিন যাবে, যত সময় গড়াবে, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছটপটানি আরো বাড়বে। সবে তো এসআইআর, দাঁড়ান, ইডি সিবিআই এখনো শুরু হয়নি। আমি ইডি সিবিআই এর এই ঘটনাটাকে আমি বলছি না আমি সমর্থনের জায়গাতেও নেই, আমি বিরোধিতার জায়গাতেও নেই, কারণ ইডি সিবিআই করে ছোটখাটো নেতাদের তুলে ভোটে কতটা প্রভাব হবে এটা আমার ঠিক জানা নেই। অনেকে বলেন যে এর কোনো প্রভাব সেরকম হবে না, এর আগেও আমরা দেখেছি ৩-৪ জনকে তুলে কিছু হয়নি। বড় বড় নেতা কজনকে তুলবেন? ৫ জন, ১০ জন? ২৯৪টা আসনে ২৯৪টা আসনেই তো আপনি ইডি সিবিআই করতে পারবেন না। যদিও এটাও আমি মনে করি যদি কেউ দুর্নীতি করে থাকে তার সাজা হওয়া উচিত, যদি কেউ অন্যায় করে থাকে তার সাজা হোক, সেটার বিরোধিতা আমি করি না, সেটা হোক, অবশ্যই হোক। এই ভিডিওটা যেদিন করছি সেদিনই সুজিত বসুর বাড়িতে রেড ফেড পড়ে গেছে, তার রেস্তোরাঁয় রেড হয়েছে, বাড়িতে হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ পৌঁছে গেছে, কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর, এই অনেক পুরনো মামলা, ২-৩ বছর ধরে মামলাটা চলছে। আপনাদেরকে বলেছিলাম যে পেন্ডিং মামলাগুলো কিন্তু ২৬-এর আগে সব কমপ্লিট হয়ে যাবে। যত কয়লা, বালি, গরু, শিক্ষা, এই নামগুলো আপনারা বারংবার টিভির পর্দায় শুনেছেন, সমস্তটা কিন্তু ওকে হয়ে যাবে, একদম চার্জশিট হয়ে যাবে ২৬-এর আগেই, একদম কিচ্ছুটি বাকি রাখা হবে না। চোর ধরো জেল ভরো অভিযান কিন্তু শুরু হয়ে গেছে। যারা বিশ্বাস করেননি তাদের জন্য আবার রিপিট করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ফের আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হচ্ছে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশের বেল আইকন প্রেস করে দিন, যাতে ভিডিওর নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। কারণ দুর্গাপুজো কিন্তু শেষ, এবার গরম গরম খবর হবে, এবং সেই খবর সবার আগে আপনারা দেখবেন পলিটিক্যাল ডেলির পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগাম খবর দেব।